প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, 4টি কেন্দ্রেরই প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। এই হচ্ছে তালিকা। প্রত্যাশা মতোই দুটো নাম দেখতে পাচ্ছি, শুধু একটি জায়গাতে পরিবর্তন দেখছি, সেটা হচ্ছে বাগদা। সেখানে দেখছি যে বিশ্বজিৎ দাসের নাম নেই, অন্য নাম রয়েছে মধুপর্ণা ঠাকুর। আর প্রথম যে দুটো কেন্দ্র রয়েছে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ, এই দুটি কেন্দ্রে প্রত্যাশা মতোই নামগুলো রয়েছে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী। আর মানিকতলাতে সুপ্তি পাণ্ডে, এই নামটা তো আগেই এসছে। কিন্তু ওই মানিকতলা বাদ দিয়ে বাকি যে 3টি কেন্দ্র, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা, এই 3টি কেন্দ্রেই যেটা মনে করা হচ্ছিল, যারা এবার লোকসভার ভোটে প্রার্থী হয়েছিলেন তারাই হয়তো আবারও এই বাই ইলেকশনে প্রার্থী হবেন। কারণ তারা বিজেপির টিকিটে এমএলএ হয়েছিলেন, আর অন্য দল থেকে এসে যদি কেউ প্রার্থী হতে যান তাদেরকে তখন পদত্যাগ করতে হয় নমিনেশনের আগেই। তো সেটাই তারা করেছিলেন, কিন্তু তারা কেউ জিততে পারেননি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে হেরে গেছেন কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে হেরে গেছেন মুকুটমণি অধিকারী এবং বনগাঁতে হেরে গেছেন বিশ্বজিৎ দাস। তো যেহেতু তারা হেরে গেছেন, কিন্তু এমএলএ ছিলেন, জাস্ট প্রার্থী হতে গিয়ে এমএলএ পদটাও চলে গেছে, মানে আমও গেছে ছালাও গেছে। তো যেটা মনে করা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস হয়তো ঠিক করেছিল যে যদি জিততে তারা না পারেন তাহলে আবারও তাদেরকে ওই কেন্দ্রেই উপনির্বাচনে প্রার্থী করা হবে, এবং সেটার জন্যই হয়তো ওনারা দলে যোগ করলেও আগে থেকে পদত্যাগ করেননি, যাতে করে লোকসভার ভোটের সঙ্গে না আবার ওই বিধানসভার উপনির্বাচনটাও হয়ে যায়। তাহলে তো আবার মুশকিল হয়ে যাবে। যদি তারা জিততে না পারেন তাহলে তাদের আর এমএলএ হওয়ার সুযোগটা থাকবে না। সেই জন্য তারা এমন সময়ে এমএলএ পদ ছেড়েছিলেন যেই সময়ের পরে আর নির্বাচন কমিশন লোকসভার ভোটের সঙ্গে ওই সব কেন্দ্রের বাই ইলেকশন গুলো করাতে পারেন। এটা প্ল্যানিং ছিল হয়তো যে পরে হবে, সুতরাং যদি এখানে জিততে না পারি ওখানে আবার দাঁড়িয়ে যাব। তো সেটাই দেখছি, দুজন সেই মতোই দাঁড়াচ্ছেন, প্রার্থী হচ্ছেন, কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছি বাগদাতে বিশ্বজিৎ দাস তিনি নেই, তিনি প্রার্থী হননি। জানি না কেন হননি, নাকি করা হয়নি, কে জানে। আর মানে সেখানে দেখতে পাচ্ছি একটা পরিবর্তন, মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর উনি প্রার্থী হচ্ছেন, যিনি কদিন আগে অনশনে বসেছিলেন। শান্তনু ঠাকুর নাকি সব দখল টকল করে নিয়েছেন, তার প্রতিবাদে একটা অনশন হচ্ছিল, উনি সেখানে ছিলেন। তো সেই মধুপর্ণা ঠাকুরকে ওখানে প্রার্থী করা হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। 4টি কেন্দ্রেরই তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। আমি ছবিগুলো একটু দেখিয়ে দিই। ইনি হচ্ছেন সুপ্তি পাণ্ডে, মানিকতলাতে প্রার্থী হচ্ছেন, সাধন পাণ্ডের ওয়াইফ, চিনতে পারছেন, কৃষ্ণ কল্যাণী। আবারও জাস্ট হেরেছেন, আবারও প্রার্থী হয়ে যাচ্ছেন রায়গঞ্জে। মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণে প্রার্থী হচ্ছেন, যিনি রানাঘাট লোকসভা কেন্দ্রে হেরে গেছেন। আর এই যে ইনি হচ্ছেন মধুপর্ণা ঠাকুর, যিনি মমতা বালা ঠাকুরের মেয়ে, উনি বাগদাতে প্রার্থী হচ্ছেন। এখন এই যে 4টি কেন্দ্র, এখানে লোকসভা ভোটের নিরিখে কাদের কি পজিশন, আমি দর্শক একটু পরিসংখ্যানটা দেখিয়ে দিই। এই যে রায়গঞ্জে টিএমসির ভোট আর বিজেপির ভোট, দর্শক দেখুন অনেকটা তফাৎ, কিন্তু অনেকটা তফাৎ। এটা হচ্ছে লোকসভার ভোটের রেজাল্টের নিরিখে। লোকসভার ভোটে রায়গঞ্জ যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কত কত ভোট হয়েছিল তার একটা পরিসংখ্যান দেখুন। টিএমসি যে ভোট পেয়েছে তার থেকে অনেক বেশি, দ্বিগুণ প্রায় বিজেপি প্রার্থী কার্তিক পাল ওখানে ভোট পেয়েছিলেন। ফলে এই যে সিট, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য টাফ সিট, খুবই টাফ সিট। কিন্তু যখন উপনির্বাচন তখন আর টাফ কি, বরং বিজেপির ওই সিটটা বের করাই দেখবেন কত টাফ হয়ে গেছে।
রানাঘাট দক্ষিণ, ওখানেও কিন্তু টিএমসি অনেকটা পিছিয়ে দেখতে পাচ্ছেন। বাগদা, ওখানেও টিএমসি ভালোই পিছিয়ে। আর মানিকতলা, ওখানে টিএমসি 3,500 ভোটে এগিয়ে এই লোকসভা ভোটের নিরিখে। ফলে একমাত্র মানিকতলা ছাড়া 4টি বিধানসভা কেন্দ্রেই টিএমসির রেজাল্ট কিন্তু খারাপ হয়েছে এই লোকসভার নির্বাচনে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারপরেও কি বিজেপি ওই 3টি কেন্দ্রে সিট বের করতে পারবে? দর্শক, একটা হচ্ছে যে টিএমসি যেভাবে লড়বে উপনির্বাচনে, সেটা একটা ফ্যাক্টর। আর বিজেপি কি সেই মতো করে লড়বে বা লড়ার চেষ্টা কি আছে? দর্শক, আমি ভাবছিলাম এই যে মানিকতলার প্রার্থীকে নিয়ে বেশ তো চর্চা হচ্ছে, কদিন ধরেই চর্চা হচ্ছে, এবং তারপর তো আজকে আবার দেখলাম পুরো 4টি কেন্দ্রেরই তালিকা ঘোষণা করে দেওয়া হলো, মানে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হলো। কিন্তু বিজেপি কোথায়? বিজেপির কোনো নড়চড় দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? তাদের প্রার্থী নিয়ে কোনো আলোচনা শুনতে পাচ্ছেন? কি করছে তারা? এই 4টি কেন্দ্রের মধ্যে 3টি কেন্দ্রে বিজেপির ভালো মার্জিন রয়েছে, সদ্য ভোট হয়েছে, মানুষ তার মানে ওই দিকেই ভোট দেবেন মোটামুটি, কিছু হয়তো এদিক ওদিক করবেন, কিন্তু এমন কিছু হয়ে যায়নি যে সব আবার তৃণমূল কংগ্রেসের দিকে ফিরে আসবে। কারণ আর যাই হোক, তৃণমূল কংগ্রেস জিতলেও মানুষের সমর্থন যে তাদের দিকে একেবারে সব, বাকি সমর্থন যেগুলো আর কি অন্যদিকে গেছিল, সব চলে আসবে, এটা ভাবার কোনো কারণ নেই। ফলে এই 3টি কেন্দ্রে ভালো লড়াই হবে, এটুকু অন্তত বলা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে লড়াই করার মানসিকতা, সেটা কি বঙ্গ বিজেপির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে? তারা এখনো যেন সেই কোথায় ডুবে রয়েছে। কয়েকজনকে দেখতে পাচ্ছি ময়দানে রয়েছেন, তাদের মধ্যে অবশ্যই শুভেন্দু অধিকারী, বাকি সবাই কোথায় কে জানে। তো এইরকম একটা ব্যাপার, ভোটের পরে আবার ভোট চলে এসছে, ঠিক আছে, হয়তো একটা ক্লান্তি আছে, জাস্ট এত বড় একটা ভোট গেল, কিন্তু শাসক যেখানে এতটা আবারও নতুন করে ঝাঁপিয়ে পড়ছে, তখন বিরোধী হিসেবে কেন বিজেপি ঝাঁপাবে না? এটা একটা প্রশ্নের। জানি না কি হবে, কিন্তু আবার বলছি যে 3টি কেন্দ্র, বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ, 3টি কেন্দ্রেই কিন্তু বিজেপির ভালো মার্জিন ছিল। যদি ঠিক মতো করে লড়াই করা যায় এবং যদি উপনির্বাচনে কয়েকটা সিট, মানে তিনটে না হলেও যদি দুটোও বের করা যায়, তাহলে কিন্তু সেটা একটা বড় বার্তা যাবে যে এমএলএ সংখ্যা বৃদ্ধি হলো। ওনারা যারা ছিলেন তারা তো বিজেপি টিকিটে এমএলএ হয়ে তারা তো তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিলেন, কমে গিয়েছিল, ফলে সেই সংখ্যাটা বাড়বে। এবং আপদ বলতে এই কৃষ্ণ কল্যাণীরা যেভাবে বিধানসভাতে বিরক্ত করতেন শুভেন্দু অধিকারীদেরকে, যদিও এবার জিতলে সেটা করতে পারবেন না, কারণ এবার জিতলে তারা অন্যদিকে বসবেন। আগে বিজেপির টিকিটে জিতেছিলেন বলে বিজেপির আসনে পাশে বসে ডিস্টার্ব করতেন, সেটা করতে পারবেন না। তবুও একটা শিক্ষা তো দেওয়া যাবে, যদি ভালো করে একটু লড়াইটা করা যায়। লোকসভার ভোটের শিক্ষা হয়েছে, তো যদি মানে এই মুহূর্তে আম এবং ছালা দুটোই গেছে, আবার আম বা ছালা ফিরে পাওয়ার চেষ্টা হচ্ছে। তো সেই জন্য যদি ঠিক করে একটু ফাইট দেওয়া যায়, তাহলে আবারও ওদেরকে হারানো যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপি কি সেটা পারবে? তো সেই মানসিকতা কোথায়? লড়াইয়ের মানসিকতাটা কোথায়? কোথায় লড়ছে? দেখতেই পাওয়া যাচ্ছে না লোকজনদেরকে। আবারও বলছি, এই শুভেন্দু অধিকারীরা যে মুভমেন্ট গুলো করছেন, যদি সেগুলো বন্ধ করে দেন, বিজেপি আছে বলে মানুষ হয়তো ভুলেই যাবেন। তো যাই হোক, হার হয়েছে তার নিশ্চয়ই একটা আত্মবিশ্লেষণ হবে, কিন্তু যখন আবার লড়াই এসে গেছে সামনে, তো লড়াইকে দিয়ে কেন দলকে আবারও চাঙ্গা করার ব্যবস্থা করা হবে না? কেন সবাই শুয়ে রয়েছে? তো দেখা যাক কবে ঘুম ভাঙে, কবে তারা প্রার্থী ঘোষণা করে। দর্শক কি বলবেন? যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।